নেক্সট জি N27 এই ফোনটার প্রাইস মাত্র 13,949 টাকা। জাস্ট এই ফোনটার ডিজাইনটা দেখেন কত সুন্দর, জোসনা ডিজাইনটা। এই ফোনটার ব্যাক সাইডে একটা 50 মেগাপিক্সেলের সোনির ক্যামেরা পাচ্ছেন, তার পাশাপাশি এটাতে থাকছে 6.7 ইঞ্চির একটা 120 হার্জের ডিসপ্লে এবং এইটাতে পাচ্ছেন 8GB র্যাম এবং 128GB স্টোরেজ। আর এটার মধ্যে 5000 mAh একটা বিশাল ব্যাটারি ইউজ করা হয়েছে, যার কারণে লম্বা সময় ধরে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। শুধু কি এই ফোনটার মধ্যে তাই থাকতেছে না, এই ফোনটার মধ্যে আরো অনেক কিছু রয়েছে। ব্যাক সাইডে দেখলে মনে হয় যে 4টা ক্যামেরা, বাট এই জায়গায় 4টা ক্যামেরা না, এই জায়গায় ক্যামেরা একটা। তাছাড়াও এটার মধ্যে টুকটাক কিছু প্রবলেম রয়েছে যেগুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। কিন্তু এই ব্র্যান্ডটা হয়তো অনেকেই চিনতে না পারেন, কারণ নেক্সট জি নাম হয়তো অনেকেই শুনেন নাই। এটা আমাদের দেশীয় কোম্পানি ওয়ালটনেরই একটা সিরিজ, যেটার নাম হচ্ছে নেক্সট জি N27। আজকের ভিডিওতে এটা নিয়ে কথা বলবো, আপনাদেরকে জানাবো যে এই এন্ট্রি লেভেল বাজেটে আসলে ওয়ালটনের এই ফোনটা কতটুকু ভালো হবে। যারা অ্যারাউন্ড 15,000 টাকা বাজেটে কিংবা 15,000 টাকার নিচে একটা নতুন স্মার্টফোন কিনতে যাচ্ছেন অফিসিয়াল মার্কেট থেকে, তাদেরকে বলবো যে এই ভিডিওটা একটু কষ্ট করে সম্পূর্ণ দেখার জন্য। কারণ এই বাজেটে দেখা যায় যে খুব বেশি একটা ভালো ফোন পাওয়া যায় না, যেগুলো পাওয়া যায় সেগুলোর আফটার সেল সার্ভিস নিয়েও কিন্তু আমাদের প্রচুর পরিমাণে টেনশন করা লাগে। যেহেতু এই ফোনটা আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের, যার কারণে আমাদের কিন্তু সার্ভিস নিয়ে খুব একটা ভাবতে হয় না, কারণ আমরা যেখানে সেখানে কিন্তু এটা সার্ভিস সেন্টার পেয়ে যাব। অন্যান্য স্মার্টফোন কোম্পানি যে জায়গায় তাদের বক্স থেকে চার্জার সরায় নিতেছে, সেই জায়গায় আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের এই ফোনটা আনবক্স করতে গিয়ে আমি মোটামুটি সারপ্রাইজড যে এই বক্সের মধ্যে এত অ্যাক্সেসরিজ তারা কিভাবে দিল। এটা যদি প্রথমে আপনি ওপেন করেন তাহলে একটা সিলিকন কেস পেয়ে যাবেন, যেই কেসটা আবার একটু ব্ল্যাক টাইপের, যার কারণে দেখা যায় যে নর্মালি যেই সিলিকন কেসগুলো আছে সেগুলো ইয়েলো হয়ে যায়, কিন্তু এইটা ইয়েলো হওয়ার চান্স কিন্তু অনেকটাই কম। তার পাশাপাশি একটা স্ক্রিন প্রোটেক্টর এর বক্সের মধ্যেই রয়েছে। চিন্তা করেন যে ফোনের বক্সের মধ্যে আপনি স্ক্রিন প্রোটেক্টর পাচ্ছেন এবং একটা সিম ইজেক্টর পিন পাচ্ছেন, কিন্তু স্পেশাল বিষয় যেটা সেটা হচ্ছে যে এর বক্সের মধ্যে একটা 18 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন। দেখা যায় যে নর্মালি এই বাজেটের ফোনগুলোর বক্সের মধ্যে 10 ওয়াটের চার্জার সর্বোচ্চ দেওয়া হয়, কিছু কিছু ক্ষেত্রে তো চার্জার পাওয়াই যায় না। তো সেই জায়গায় 18 ওয়াটের যে চার্জারটা রয়েছে এইটা দিয়ে এতে থাকা যে 5000 mAh ব্যাটারিটা রয়েছে এটাকে খুব ইজিলি কিন্তু ফাস্ট চার্জ করে ফেলা যায়। এখন কথা বলা যাক এটা ডিজাইন নিয়ে। এই ফোনটা ডিজাইন পছন্দ করবে না এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। এর ক্যামেরার যে বাম্পটা রয়েছে এটাতে তাকালে মনে হয় যে এটা একটা মিনিমাম 50-60 হাজার টাকা দামের ফোন। এরকম লাক্সারিয়াস একটা ফিলিংস কিন্তু আপনি এই ফোনটা হাতে নিলে পাবেন, এবং যেই ইউজ করেন না কেন দেখলে মোটামুটি তাকিয়ে থাকার মতো একটা ডিজাইন। দেখে মনে হয় যে এটার মধ্যে 4টা ক্যামেরা ইউজ করা হয়েছে, কিন্তু আদতে আসলে একটা ক্যামেরা ইউজ করা হয়েছে। একটা 50 মেগাপিক্সেলের মেইন লেন্সের পাশে একটা এআই সেন্সর ইউজ করা হয়েছে। এইটা ম্যাক্সিমাম টাইমই ইউজলেস হয়ে থাকে, এটা নিয়ে আমরা কথা না বলি। কিন্তু এর পাশে যে দুইটা রয়েছে, একটা হচ্ছে ফ্ল্যাশ লাইট এবং আরেকটা হচ্ছে যে RGB নোটিফিকেশন লাইট, যেটাকে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করা যায়। দেখা যায় যে এইরকম বাজেটে একটা ফোনের নোটিফিকেশন আপনি কাস্টমাইজ করতে পারবেন, যেটা আমরা কল্পনাই করতে পারি না, সেটাও কিন্তু আপনি এই ফোনের মধ্যে পাচ্ছেন। আর এর ব্যাক সাইডটা একদমই ম্যাট ফিনিশ ফ্রস্টেড, যার কারণে দেখা যায় যে হাতের ছাপ বসে না এবং স্ক্র্যাচ থেকেও মোটামুটি ভালোভাবেই সেফ হয়। দেখা যায় যে এই ব্যাক সাইডটা যদি গ্লসি হতো তাহলে খুব ইজিলি কিন্তু স্ক্র্যাচ পড়ে যায়, কিন্তু এই ফোনটাকে আমি ব্যাক কভার সারাই মোটামুটি সপ্তাহখানেক ইউজ করে দেখেছি যে একটা স্ক্র্যাচও কিন্তু পড়ে নাই। হ্যাঁ, ছোটোখাটো একদমই বালির যে স্ক্র্যাচগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক পড়ে, মানে ভালোভাবেই পড়ে, কিন্তু মেজর কোনো স্ক্র্যাচ আমি পড়তে দেখি নাই। তারপর যদি এর ফ্রেমটার দিকে তাকান তাহলে এই জায়গায় অবশ্যই একটা প্লাস্টিক ফ্রেম পাবেন। এই বাজেটে তো অন্য কিছু আর আশাও করা যায় না। এর বটমের দিকে তাকালেই দেখতে পাবেন টাইপ সি পোর্ট রয়েছে এবং তার পাশে একটা মেইন স্পিকার গ্রিল। বাই দ্য ওয়ে বলে নেই যে এটার মধ্যে কিন্তু সিঙ্গেল স্পিকার ইউজ করা আছে, মানে কোনো ধরনের স্টেরিও স্পিকার নাই। এর স্পিকারের সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল, মোটামুটি ভালোই লাউড ছিল, আর একটু লাউড হলে বেশি ভালো হতো। তার পাশে দেখতে পাচ্ছেন একটা 3.5mm অডিও জ্যাক। এই সময় এসে তো আমরা কোনো ফোনের মধ্যে অডিও জ্যাক দেখি না, এবং এটাও ওয়ালটন দিয়ে দিছে, এটা একটা ভালো ব্যাপার। আর যদি রাইট সাইডে আসেন তাহলে এই জায়গায় দেখবেন যে পাওয়ার বাটন এবং ভলিউম রকার রয়েছে, আর এর উপরের দিকে একটা অ্যাকশন বাটন রয়েছে। হ্যাঁ, লাখ টাকার আইফোনের যেই বাটন অ্যাকশন বাটন, সেটা কিন্তু এখন ওয়ালটনের এই 13-14 হাজার টাকার ফোনে আমরা পেয়ে যাচ্ছি। যদিও কিনা ওয়ালটন এই বাটনটার নাম চেঞ্জ করে দিয়েছে, কাজ করে অ্যাকশন বাটনের মতো, কিন্তু এটার নাম হচ্ছে ফ্লেক্স বাটন। মানে আপনি এই বাটনটা নিয়ে অনেক বেশি ফ্লেক্স করতে পারবেন, আমি জানি না কি করতে পারবেন, কিন্তু এইটার অনেক ইউজফুল কিছু ফিচার রয়েছে যেগুলো নিয়ে আমরা একটু পরেই কথা বলবো। এর যে পাওয়ার বাটনটা রয়েছে এটার মধ্যে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে এবং এটা খুবই ফাস্ট এবং একুরেটলি কাজ করে। দেখা যায় যে অ্যানিমেশন ডিলের কারণে একটু ডিলে মনে হয়, কিন্তু ম্যাক্সিমাম টাইমে এটা খুব ভালোভাবেই কাজ করছিল। তারপর যদি আপনি এর টপ সাইডে তাকান তাহলে এই জায়গায় দেখবেন যে একদমই প্লেন, মানে এই জায়গায় কোনো ধরনের নয়েজ ক্যান্সেলেশন মাইক ইউজ করা হয় নাই। এই বাজেটে আসলে আমরা এটা আশা করতে পারি না, কিন্তু একটা দেশীয় ব্র্যান্ড হিসেবে তো আমরা আশা করতেই পারি। যদি এটাতে একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া হতো তাহলে দেখা যায় যে আউটডোরে যদি অনেক বেশি নয়েজি এনভায়রনমেন্টে আপনি কথা বলতেন তখন ফোনের কল কোয়ালিটিটা অনেক বেশি ইমপ্রুভ হতো। যদিও কিনা এটা দিয়ে আমি কথা বলে দেখেছি যে কথা খুবই লাউডলি শোনা যায়। এই ফোনটা দিয়ে অনেক বেশি নয়েজি প্লেসে কথা বলতে গেলেও খুব বেশি একটা প্রবলেম ফেস করতে হয় না। আর যদি লেফট সাইডে আসেন তাহলে এই জায়গায় একটা সিম ট্রে পেয়ে যাবেন, যেখানে আপনি ডুয়াল সিম ইউজ করতে পারবেন, তার পাশাপাশি SD কার্ডও ইউজ করতে পারবেন, যেটা
খুবই ভালো ব্যাপার, কারণ এই ধরনের এন্ট্রি লেভেলের যে ফোনগুলো রয়েছে সেগুলোতে এক্সটার্নাল এসডি কার্ড ইউজ করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ভিডিও শুরুতে আপনাদেরকে যেটা বলছিলাম যে এটার মধ্যে 6.7 ইঞ্চির একটা ডিসপ্লে ইউজ করা আছে এবং এই ডিসপ্লেটাতে 120 হার্জের হাই রিফ্রেশ রেট রয়েছে, তার পাশাপাশি 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট রয়েছে, যার কারণে কিন্তু ডিসপ্লেটা ইউজ করতে গেলে খুবই স্মুথ লাগে। কিন্তু ডিসপ্লেটা যতই স্মুথ হোক, এই ডিসপ্লেটা কিন্তু একটা এইচডি ডিসপ্লে, এটার মধ্যে কোনো অবস্থাতেই ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয় না। নর্মালি এই বাজেটের যে ফোনগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু আমরা এইচডি ডিসপ্লে দেখে থাকি, তার পাশাপাশি 60 হার্জের রিফ্রেশ রেট দেখতে পাই, কিন্তু ওয়ালটনের এই ফোনটার মধ্যে 120 হার্জের রিফ্রেশ রেট ইউজ করা হচ্ছে এবং যার কারণে ইউজ করতে গেলে খুবই স্মুথ লাগে। কিন্তু যদি এই ফোনের 120 হার্জটাকে আপনি ফ্ল্যাগশিপ ফোনের 120 হার্জের সাথে মিক্সড করতে যান তখন কিন্তু আবার মিলবে না। এটা আমি দেখলাম যে ম্যাক্সিমাম টাইমই 120 হার্জে কাজ করে, বাট কেন জানি আমার কাছে 120 হার্জের যে মানে একদমই স্মুথনেসটা সেটা আমি পাচ্ছিলাম না, এটা আরেকটু স্মুথ হতে পারতো, তারপরেও 60 হার্জ থেকে বেটার। এই ডিসপ্লেটা একটা আইপিএস ডিসপ্লে হওয়ার ফলে দেখলাম যে ডিসপ্লের কালার এবং শার্পনেস খুবই ভালো ছিল এবং কোনো অবস্থাতেই আমি কোনো ধরনের নেগেটিভিটি দেখি নাই, সাইড থেকেও ভিউইং অ্যাঙ্গেল খুবই ভালো ছিল। কিন্তু আইপিএস ডিসপ্লে হওয়ার ফলে যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে উপরের দিকে যে পাঞ্চ হোলটা রয়েছে এইটার আশেপাশে কেমন যেন একটা শ্যাডোর মতো লাগে। এটা যদি আমি আরও বেশি দামি আইপিএস যে প্যানেলগুলো রয়েছে সেগুলোতেও লক্ষ্য করি তাহলে দেখা যায় যে পাঞ্চ হোলের আশেপাশে একটা শ্যাডো থাকে, এটা নর্মাল। কিন্তু এই ডিসপ্লের চারপাশে যে চিন বর্ডারটা রয়েছে সেটা আমার কাছে একটু মোটা মনে হয়েছে, এটা যদি আরেকটু ন্যারো করা যেত তাহলে দেখতে আরেকটু বেশি প্রিমিয়াম লাগতো এবং আমার কাছে মনে হয় যে ভিউইং এক্সপিরিয়েন্সটা আরেকটু বেটার হতো। স্পেশালি বটম যে চিনটা রয়েছে সেটা একটু বেশি মোটা, এটা আরেকটু ন্যারো করা যেত। ওভারঅল এই ফোনটা যেই প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে এই প্রাইস হিসেবে এই ডিসপ্লেটা আমার কাছে ভালোই লেগেছে। কিন্তু এই ডিসপ্লেটাতে কোন ধরনের প্রোটেকশন ইউজ করা হয়েছে এটা নিয়ে ক্লিয়ার কোনো ইনফরমেশন পাই না, যেহেতু বক্সের মধ্যে একটা এক্সট্রা প্রোটেক্টর দেওয়া হয়েছে, অবশ্যই এটা লাগিয়ে ইউজ করা ট্রাই করবেন, তাহলে আপনার ডিসপ্লেটা একটু বেশি প্রোটেক্টেড থাকবে। এখন কথা বলা যাক এই ফোনটার পারফরমেন্স নিয়ে। যারা অ্যারাউন্ড 14-15 হাজার টাকা দিয়ে ফোন কিনে এন্ট্রি লেভেলের যে ফোনগুলো সেগুলোতে কিন্তু তারা হেভি ইউজ করে না, দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমই এই বাজেটে যারা ফোন কিনে তারা হচ্ছে নতুন অবস্থায় একটা অ্যান্ড্রয়েড ফোন কিনতেছে, কিংবা দেখা যায় যে ফ্যামিলির যারা সিনিয়র সিটিজেন রয়েছে তাদের জন্য কিন্তু এই বাজেটে নর্মালি ফোনটা কিনা হয় এবং তারা ম্যাক্সিমাম টাইমে কিন্তু ফেসবুক ইউটিউব এগুলোতেই সময় কাটায়, হেভি গেমারও কিন্তু হয় না। এই ফোনটার মধ্যে এসওসি হিসেবে ইউজ করা হয়েছে ইউনি এসওসি টাইগার T615। এটা হয়তো বা অনেকেই নাম শুনেন নাই, কিন্তু ইউনি এসওসির নাম তো অ্যাটলিস্ট শুনছেন। এই ধরনের এন্ট্রি লেভেলের যে ফোনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ইউনি এসওসির যে প্রসেসরগুলো রয়েছে সেইগুলোই ইউজ করা হয়ে থাকে এবং এগুলোর পারফরমেন্স কিন্তু মোটামুটি ভালোই হয়। আমি বলবো না যে আহামরি অনেক ভালো পারফরমেন্স দেয়, মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো পারফরমেন্স কিন্তু দেয় এবং এই বাজেটের ফোনগুলো থেকে আমরা এরকম পারফরমেন্সই পাই। এটার পারফরমেন্সের কথা যদি বলি তাহলে এটার পারফরমেন্স খুবই ভালো ছিল, অ্যাপ ওপেনিং ক্লোজিং মোটামুটি ফাস্ট করতেছিল, কোনো অবস্থাতে আমি ল্যাগ হ্যাং দেখি নাই। কিন্তু দেখা যায় যে ভারী অ্যাপগুলো রয়েছে সেগুলো অ্যাপ ওপেন করতে কিংবা ক্লোজ করতে গেলে একটু ল্যাগ দেখা যাচ্ছিল। এই ফোনটার মধ্যে কিন্তু অ্যান্ড্রয়েড 15 রান করতেছে, অ্যান্ড্রয়েডের যে গো এডিশন রয়েছে সেইটা মোটামুটি স্টক অ্যান্ড্রয়েডের মতোই বলতে পারেন। এটার মানে ইউআইটা এটার মধ্যে খুব বেশি একটা আহামরি চেঞ্জ করা হয় নাই, যেহেতু এটা অ্যান্ড্রয়েড গো যার কারণে কিন্তু এটা খুবই লাইট ওয়েট, যার ফলে দেখা যায় যে ইউনি এসওসির এই প্রসেসরটার মধ্যেও খুবই স্মুথলি চলতে পারে। আপনি যদি এই ফোনটা থেকে আরো স্মুথনেস পেতে চান তাহলে আমি আপনাকে রিকমেন্ড করবো যে ইনস্টাগ্রাম লাইট, ফেসবুক লাইট, মেসেঞ্জার লাইট এই ধরনের যে লাইট ছোটখাটো অ্যাপগুলো রয়েছে সেগুলাই ইনস্টল করার জন্য। মেইন অ্যাপগুলো ইনস্টল করতে গেলে দেখা যায় যে এটা একটু বেশি ভারী হয়ে যাবে, সেগুলো আপনি চাইলে চালাতে পারবেন না যে ব্যাপারটা এরকম না, সেগুলো আমি চালিয়ে দেখেছি যে ঠিকঠাকভাবে চলতেছে, কিন্তু লং রানে গিয়ে দেখা যাবে যে সেগুলো কিন্তু ঠিকভাবে চলবে না। তো যার কারণে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে লাইট অ্যাপগুলো ইউজ করেন, তাহলে খুবই স্মুথলি ইউজ করতে পারবেন। আর যেহেতু এইটার মধ্যে 8GB র্যাম ইউজ করা হয়েছে, 8GB র্যাম বলতে 8GB র্যাম না, ভিডিওর শুরুতে আপনাদেরকে যেটা বললাম যেটাতে 8GB র্যাম, ব্যাপারটা একদমই এরকম না। এখন আপনারা সবাই জানেন যে প্রত্যেকটা ফোন কোম্পানি এই কাজটাই করে থাকে, কিন্তু আমি ওয়ালটনকে বলবো যে ভাই আপনি 8GB দিচ্ছেন, ওকে ফাইন, যদি 8GB অরিজিনাল র্যাম থাকতো ঠিক আছে, কিন্তু আপনি 4GB করে 4GB হচ্ছে মেইন র্যাম আর 4GB হচ্ছে ভার্চুয়াল র্যাম। তো ভার্চুয়াল র্যামটাকে আপনি একই সাথে লিখে ফেলছেন, ব্যাপারটাকে আমি কোনো অবস্থাতে ভালোভাবে দেখছি না। তারা এটাকে মেবি র্যাপিড মেমোরি নামে কিছু একটা নাম দিছে, যাই হোক আমি বলবো যে এটাকে যদি আপনি 4+4GB এইভাবে বক্সে লিখে দিতেন কিংবা এইভাবে স্পেকগুলো করতেন তাহলে মানুষজনের বুঝতে সুবিধা হতো। তো পরবর্তীতে আশা করবো যে ওয়ালটন এই বিষয়টি একটু ফিক্সড করবে যে যদি র্যাম ভার্চুয়াল র্যাম থাকে তাহলে এটা যেন মেনশন করে দেয়। এটার মধ্যে কিন্তু মেনলি 4GB র্যাম রয়েছে এবং 4GB র্যাম দিয়েও আমি দেখলাম যে 4-5টা অ্যাপ খুব ভালোভাবে মাল্টিটাস্কিং করা যাচ্ছিল, কোনো অবস্থাতে অ্যাপ কিল করে দিচ্ছিল না। অনেকগুলো অ্যাপ একই সাথে রান করলে দেখা যায় যে টুকটাক কিছু অ্যাপ মানে ব্যাকগ্রাউন্ডে যেগুলো থাকে সেগুলো কিল হয়ে যাচ্ছিল এবং একটু হালকা পাতলা ল্যাগ দেখতে পাচ্ছিলাম। এটাতে যদি 6GB র্যাম ইউজ করা যেত তাহলে আমার কাছে মনে হয় যে মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সটা আরেকটু বেটার হতে পারতো। যেহেতু এই ফোনটার মধ্যে একটা এক্সটার্নাল এসডি কার্ড ইউজ করা যাবে, যার কারণে এই ধরনের বাজেট ফোন যেগুলো রয়েছে সেগুলোতে সবসময় স্টোরেজ যত বেশি ফাঁকা রাখবেন লং রানে গিয়ে আপনাকে তত ভালো সাপোর্ট দিবে। আপনি যদি এই ফোনটা কিনেন, আপনি প্রচুর পরিমাণে ছবি রাখতে চান, ভিডিও করেন, সেই ভিডিওগুলো আপনি ট্রাই করবেন যে আপনার এক্সটার্নাল এসডি কার্ডে রাখার জন্য, যাতে করে আপনার যে মানে ফোন মেমোরিটা রয়েছে মানে ইন্টারনাল যে মেমোরিটা সেই মেমোরিটা যাতে করে খালি থাকে। সেই মেমোরি খালি থাকলে দেখা যায় যে এই ফোনটা 6 মাস 1 বছর কিংবা 2 বছর পরে গিয়ে আপনাকে ভালো একটা সাপোর্ট দিবে, ল্যাগ হ্যাং খুব একটা আপনি দেখবেন না। এই ধরনের ফোন কিনে দেখা যায় যে অনেকেই 128GB স্টোরেজ পেয়ে একদম
স্টোরেজ মোটামুটি 90% 80% ফুল করে ফেলে, তখন ফোন যখন ল্যাগ করে, হ্যাং করে, তখন ফোন কোম্পানিকে গালি দেয়। ব্যাপারটা আপনাকে বুঝতে হবে যে এই ধরনের এন্ট্রি লেভেলের ফোনগুলোর পারফরমেন্স এতটাও ভালো না। অবশ্যই আপনাকে ট্রাই করতে হবে যে ফোনের স্পেসটা খালি থাকে। ইন্টারনাল স্টোরেজ যেটা রয়েছে সেটাকে আপনি যত বেশি খালি রাখতে পারবেন তত আপনার ফোনটা লং টাইম গিয়ে ভালো একটা পারফরমেন্স দিবে। এই ফোনটার ব্যাক সাইডে তাকালে মনে হয় যে অনেকগুলো ক্যামেরা ইউজ করা হয়েছে, কিন্তু এই জায়গায় একটা ক্যামেরা ইউজ করা হয়েছে যেটা 50 মেগাপিক্সেলের, এবং এটা একটা সোনি সেন্সর, সোনি IMX752 যে সেন্সরটা রয়েছে সেটা ইউজ করা হয়েছে। এবং এই সেন্সরের ছবির কথা যদি বলি তাহলে ছবিগুলো মোটামুটি ভালোই ছিল, খুব একটা খারাপ বলবো না। এই বাজেট থেকে আমরা যেরকম নর্মালি ছবি আশা করে থাকি সেরকমই পাচ্ছিলাম, কিন্তু ছবিগুলো যদি আর একটু ওয়ার্ম টোনের হতো তাহলে দেখতে একটু বেশি সুন্দর লাগতো। ম্যাক্সিমাম টাইমই দেখা যাচ্ছে যে ছবিগুলো কেমন যেন একটু কুল টোনে তুলতেছে, একটু ব্লুইশ করে দিচ্ছে। এটা যদি একটু ওয়ার্ম টোন হতো তাহলে ছবিগুলো দেখতে অনেক বেশি ভাইব্রেন্ট লাগতো, কিন্তু কালারগুলো মোটামুটি ন্যাচারাল ছিল এবং দেখলাম যে মোটামুটি ভালোই শার্পনেস এবং ডিটেল রাখতে পারে। কিন্তু দেখলাম যে এক্সপোজার এবং ডাইনামিক রেঞ্জটা ঠিকঠাকভাবে কন্ট্রোল করতে পারে না। এই জায়গায় গিয়ে মাঝে মাঝে একটু ঝামেলা করে ফেলে, দেখা যায় যে 10টা ছবি তুললে মোটামুটি 2-1টা ছবি মানে ইউজলেস হয়ে যায়। তো এইটা নর্মালি এই বাজেটের ফোন থেকে কিন্তু হয়েই থাকে, দেখা যায় যে 2-1টা ছবি ব্লার হয়ে যায়, এই টাইপের হয়। কিন্তু ম্যাক্সিমাম টাইমে এটা দিয়ে খুবই ভালো ছবি পাচ্ছিলাম। এই বাজারে যারা স্মার্টফোন কিনে থাকে তারা খুব বেশি ফটোগ্রাফি করে যে ব্যাপারটা এরকম না, তারা দেখা যায় যে টুকটাক ডকুমেন্ট স্ক্যান করে কিংবা কাগজপত্রের 2-1টা ছবি তুলে, এই ধরনের ইউজারটাই বেশি, কিংবা ভিডিও কলে বেশিরভাগ সময় কথা বলে। তো এই ধরনের কাজ কিন্তু খুব ইজিলি এই ক্যামেরা দিয়ে চালিয়ে নিতে পারবেন। ইভেন এটা দিয়ে আমি পোর্ট্রেট ছবি তুলে দেখেছি, পোর্ট্রেট ছবির এজ ডিটেক্ট আমার কাছে মাখন লেভেলের লাগছে। আমি তো ভাবছিলাম যে একটা 13,000-14,000 টাকার দামের ফোন, এটা দিয়ে যখন পোর্ট্রেট ছবি তুলবো এটার এজ ডিটেক্ট খুবই বাজে হবে, কিন্তু আমি এই ফোনটা দিয়ে যখন পোর্ট্রেট ছবি তুলি এজ ডিটেক্ট দেখে আমি মোটামুটি অবাক যে এত কম দামে একটা ফোন থেকে এত ভালো পোর্ট্রেট ছবি তোলা যায়। হ্যাঁ, পোর্ট্রেটের এজ ডিটেক্ট ভালো ছিল, কিন্তু ডিটেল এত বেশি থাকে যে ব্যাপারটা এরকম না, দেখা যায় যে এক্সপোজার কিংবা ডাইনামিক রেঞ্জটা ঠিকঠাকভাবে রাখতে পারে না, কিন্তু এজ ডিটেক্ট ভালো ছিল এবং এটা দিয়ে আপনি মোটামুটি ইউজফুল ছবি তুলতে পারবেন। কিন্তু এটা থেকে আমরা আরেকটু ভালো ছবি আশা করছিলাম। আর ফ্রন্ট সাইডে একটা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে, এটা দিয়ে মোটামুটি ভালোই সেলফি তোলা যাচ্ছিল। কিন্তু মেইন লেন্সের মতো এর যে সেলফি ক্যামেরাটা রয়েছে এটা দিয়েও দেখলাম যে কেমন যেন একটু কুল টোনে ছবি তুলতেছে। এটা যদি আর একটু স্যাচুরেটেড এবং ভাইব্রেন্ট হতো তাহলে দেখতে একটু বেশি সুন্দর লাগতো, যদিও কিনা ন্যাচারাল ছবি তুলতে পারে। কিন্তু এর মেইন লেন্সের মতো দেখলাম যে সেলফি ক্যামেরাটার মধ্যেও মানে ডাইনামিক রেঞ্জ খুব বেশি একটা কন্ট্রোল করতে পারে না, একটু হোয়াইট দেখলেই অনেক বেশি হোয়াইট করে ফেলে এবং ওভার এক্সপোজ করে দেয়। এই ব্যাপারটা যদি একটু মানে সফটওয়্যার আপডেট দিয়ে ওয়ালটন ফিক্সড করতে পারে তাহলে আমার মনে হয় যে এটা থেকে অনেক ভালো আউটপুট পাওয়া যাবে। এই ধরনের ফোন যারা কিনে থাকে তারা সেলফি ক্যামেরা খুব বেশি একটা ইউজ করে না, ম্যাক্সিমাম টাইমে ইউজ করে হচ্ছে হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে ভিডিও কলের মাধ্যমে। তো এই কাজগুলো ইজিলি চালিয়ে নেওয়া যায় এই ফোনটা দিয়ে। নেক্সট N27, এটার মধ্যে ব্যাটারি হিসেবে ইউজ করা হচ্ছে একটা 5000 mAh ব্যাটারি। আর এই 5000 mAh ব্যাটারি দিয়ে আপনি এই ফোনটা থেকে অনায়াসে 8 থেকে 9 ঘন্টা স্ক্রিন অন টাইম পাবেন এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো এর থেকে বেশিও পাবেন। কারণ এই ধরনের ফোনগুলো যারা কিনে তারা লম্বা সময় ধরে ফোন ইউজ করে না, দেখা যায় যে টুকটাক ইউজ করতেছে, রেখে দিচ্ছে, আবার ইউজ করতেছে। তো এই ধরনের ইউজার যদি আপনি হয়ে থাকেন তাহলে দেখা যায় যে 2 দিন অনায়াসে আপনি এই ফোনটা দিয়ে ব্যাটারি ব্যাকআপ পাবেন। যদিও কিনা 5000 mAh একটা ব্যাটারি দিয়ে কখনো 2 দিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় না, কিন্তু আপনার ইউজ কেসের উপর একটু ডিপেন্ড করে কিন্তু ব্যাটারি ব্যাকআপটা আপ ডাউন হতে পারে। এভারেজে আপনি এটা থেকে 7 থেকে 8 ঘন্টার মতো কিন্তু ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, তার থেকে কম পাওয়ার কোনো ধরনের সম্ভাবনা নাই। এবং আমিও ইউজ করে দেখলাম যে 1.5 দিনের মতো আমি এই ফোনটাকে ইউজ করতে পারতেছি খুব ইজিলি। যদিও কিনা আমার প্রাইমারি ডিভাইস হিসেবে এটাকে ইউজ করে নাই, সেকেন্ডারি ডিভাইস হিসেবে ইউজ করছি বলে ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি সময় ধরে পাচ্ছিলাম। কিন্তু এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমার কাছে মনে হয় যে সবাই সন্তুষ্ট থাকবে। তার উপর তো এই ফোনটার বক্সের মধ্যে 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার দেওয়া হয়েছে, এটা দিয়ে খুব ইজিলি এই ফোনটাকে ফাস্ট চার্জ করা যায়। মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে কিন্তু এটা ফুল চার্জ হয়ে যাচ্ছিল। আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিওর অলমোস্ট শেষ পর্যায়ে চলে আসছি। এখন ফাইনালি কথা হচ্ছে যে 13,949 টাকা দিয়ে এই ফোনটা আপনি কিনবেন কিনা। আপনার বাজেট যদি 13,000 কিংবা 14,000 টাকা হয়ে থাকে, আপনি লাইট ইউজ করবেন কিংবা সেকেন্ডারি ফোন হিসেবে একটা ফোন কিনতে যাচ্ছেন, কিংবা আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য যারা সিনিয়র সিটিজেন রয়েছে তাদের জন্য একটা ফোন নিতে যাচ্ছেন, তাদেরকে আমি এটা অনায়াসেই সাজেস্ট করতে পারি। কারণ তাদের ইউজার যে প্যাটার্ন রয়েছে, তাদের ইউজিং প্যাটার্নের সাথে খুব ইজিলি এই ফোনটা যাবে। এবং এই ফোনটার লুকস আমার কাছে অসাধারণ লেভেলের লাগছে। এই ফোনটার লুকসের কারণে মনে হচ্ছে যে নিজেই সেকেন্ডারি ডিভাইস হিসেবে ইউজ করতে শুরু করি, যদিও কিনা এটা ইউজ করার সুযোগ আমার খুব একটা হবে না। আপনাদের যদি এরকম ইউজার থাকে যারা খুবই টুকটাক ফোন ইউজ করে কিংবা জাস্ট ফেসবুক ইউটিউবে ভিডিও দেখে, তাদেরকে আপনি চাইলে এই ফোনটা গিফটও করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।